বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তা হলো তরঙ্গ। এই বিষয়টার উপর আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনার শুরুতেই আমরা একটু বোঝার চেষ্টা করি যে তরঙ্গ কি, কাকে বলে, আর আমরা যে তরঙ্গ বলে যেটাকে জানি সেটা আসলে কি। তো প্রথমে একটু দেখি যে এই তরঙ্গ কাকে বলে। তরঙ্গ হলো একটি পর্যাবৃত্ত আন্দোলন যা শক্তি এবং তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে। এই যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি এবং তথ্যকে নিয়ে যেতে সাহায্য করে, যেটা তরঙ্গের অন্যতম প্রধান একটি কাজ। তো আমরা যে কথা বলছি, আমরা বিভিন্ন কিছু তৈরি করছি, সমস্ত জায়গাতে কিন্তু তরঙ্গ বা ওয়েভের ব্যবহার। এই তরঙ্গ ছাড়া কিন্তু আমরা সেই জিনিসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কোনো কিছুই কিন্তু ঠিক মতো দিতে পারি না এবং পারবো না। এই কারণের জন্য তরঙ্গ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তার পাশাপাশি আমরা আরো কিছু তথ্য জানার চেষ্টা করব, তা হলো তরঙ্গের মাধ্যমে আমরা শক্তি এবং তথ্যকে যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, ঠিক সে কারণেই আমরা যেটা করি আর কি, তা হলো যে কোনো তথ্যকে পাঠানোর জন্য আমরা এই তরঙ্গের সাহায্য নিয়ে থাকি। তো প্রথমে আমরা দেখব যে এই তরঙ্গর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রাশি নিয়ে। স্পন্দন গতি। তরঙ্গ সঞ্চারণকালে তরঙ্গর গতিকালের অর্ধেক সময় যদি একদিকে আর বাকি অর্ধেক সময় যদি উল্টা দিকে যায়, তাহলে সেই গতিকে বলা হবে স্পন্দন গতি। আরেকটি কথা হচ্ছে সরল স্পন্দন। এর অর্থ কি? সরল স্পন্দন মানে এই স্পন্দন গতির যে মূল টার্মিনেন্ট পয়েন্ট, পোল যে যাওয়া আসার পথ, এটি তোমার হলো সরল রেখা। অর্থাৎ সরল সন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনের মূল অপশনটা হলো যে গতিপথের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় উল্টো দিকে যদি যায়, তাহলে সেটি হবে তোমার হলো। এখন দেখো এই যে তরঙ্গের যে শক্তি পর্যাবৃত্ত গতির সাথে সংশ্লিষ্ট হয়, এর ইকুয়েশনটা কি? এর ইকুয়েশন হলো এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স। তাহলে এটা কে ব্যবহার করবে? এটা ব্যবহার করবে হলো স্প্রিং। স্প্রিং কে তুমি টানলে এটা যেদিকে টানা হয় তার বিপরীত দিকে ক্রিয়া করে, ঠিক না? তুমি যেদিকে টানবে ওটা কি ওইদিকে যায় না তার উল্টো দিকে প্রতিক্রিয়া দেখায়? আমি যেদিকে টানি। না, তুমি যেদিকে টানো স্প্রিং সেদিকে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে স্প্রিং তোমাকে কোন দিকে টানে? তোমার দিকে না উল্টো দিকে? উল্টো দেখি। উল্টো দিকে। এই জন্যই হলো এখানে মাইনাস কে এক্স লেখা আছে। মানে বল কে এক্স ঠিকই আছে, কিন্তু যেহেতু বলটা তুমি প্রয়োগ করার পর ওই স্প্রিং তোমার উপর উল্টো দিকে প্রয়োগ করে, সে কারণের জন্য এটা মাইনাস চিহ্ন আছে। এখন আসো যে আমরা এই তরঙ্গের অন্যান্য বিষয়গুলো একটু বুঝার চেষ্টা করি, কি কি বিষয় এখানে আছে। ফার্স্ট হলো এই তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে। তরঙ্গ যে সঞ্চালিত হচ্ছে, তাহলে তার বৈশিষ্ট্যটা কি? তার বৈশিষ্ট্য হলো এই তরঙ্গ তথ্য এবং শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার সময় তরঙ্গ কখনোই তার কিন্তু অবস্থান পরিবর্তন করে না। সে নিজের জায়গা থেকেই তার ওই মাধ্যমের কণাগুলোকে দোলায় এবং শক্তি এবং তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। তুমি ধানের জমিতে দাঁড়িয়ে তুমি দেখবা বাতাস ধানের জমিকে দোল দিচ্ছে, ধানের জমিতে দোল দেওয়ার ফলে ধান গাছটা উপরে নিচে যাওয়া আসা করছে, বাট তারা জায়গা পরিবর্তন করছে না, এবং তরঙ্গ ঠিক সেটাই করে থাকে। তরঙ্গের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো তা বিস্তারের সাথে এর শক্তির সম্পর্ক। এটা বিস্তারের বর্গের সমানুপাতিক। কি বললাম? বিস্তারের বর্গের সমানুপাতিক। সব তরঙ্গেরই একটা বেগ থাকে, এটারও একটা নির্দিষ্ট স্পিড আছে বা বেগ আছে, এই বিষয়টা এখানে। এবং তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ, এই অপশনগুলো এখানে দেয়া আছে।
এবং তরঙ্গ সঞ্চালনের সময় এই প্রতিধ্বনির প্রতিফলন এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনায় আসবে। প্রতিধ্বনি কি? তরঙ্গ মানে কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে, এই পূর্বের মাধ্যমে ফিরে আসার এই ঘটনাকে বলা হয় প্রতিফলন। আর ফিরে আসার ফলে মূল শব্দের যে অনুরূপ শব্দ আবার শোনা যায় সেটাই হলো প্রতিধ্বনি। বুঝতে পারছো? তুমি মনে করো কাউকে ডাক দিলে এই বলে, তো ও তো ওই পাশ থেকে ডাকটা ফিরে এলো এই বলে, তাহলে এটাই হলো প্রতিধ্বনি। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ। তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ প্রধানত তোমার দুই প্রকার, একটা হলো আর তরঙ্গ আর একটা দিঘল তরঙ্গ। আর তরঙ্গটা ইনকে ঢেউ ঢেউ, একটু ভালো করে খালি এটা খেয়াল খেয়াল রাখো। এই ঢেউ ঢেউটা হলো আর তরঙ্গ। এটা কি আছে? আপস এন্ড ডাউন আছে, একবার উপর দিকে একবার নিচের দিকে। এক কথা বুঝতে পারছো কি? এর আপস এন্ড ডাউন আছে। হ্যাঁ। আর যেটা এই যে এইরকম সংকোচন আবার প্রসারণ, আবার সংকোচন আবার প্রসারণ, এভাবে কিন্তু এক ধরনের পরপর সিস্টেমকে সাজানো আছে। আমার মনে হয় বুঝতে পারছো। তাহলে এই যে সংকোচন আর সম্প্রসারণ নিয়ে তোমার এটা হয়, আর এখানে তোমার, তাহলে আমরা এই তরঙ্গের প্রকারভেদ নিয়ে এখানে মোটামুটি একটা ধারণা পেয়ে যাচ্ছি। এর পাশাপাশি আমার মনে হয় আর একটা ইয়ে থেকেও আমি ধারণা দিতে পারি, সেটা তুমি দেখো। তা হলো যে এখানে একবারে ছবি সহ দেওয়া আছে। দেখো শেষে এই যে মানে আর তরঙ্গ এবং যে তরঙ্গের মধ্যে পার্থক্যর অপশনটা খুবই সুস্পষ্ট করে লেখা আছে। এই যে অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ কাকে বলে সংজ্ঞা দিলে? তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলোর স্পন্দনের সাথে যেটা লম্ব বরাবর হয় সেটা অনুপ্রস্থ, আর যেটা সমান্তরালে হয় সেটা কি? অনুদৈর্ঘ্য। বুঝতে পারছো? আর অনুপ্রস্থের বেলায় কি হয়? তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত থাকে, আর অনুদৈর্ঘ্যের বেলায় সেখানে সংকোচন প্রসারণ অংশ থাকে। এই যে তুমি যদি ছবিতে দেখো তাহলে এটা ভালো বুঝতে পারবা। এই ছবির বেলায় তুমি লক্ষ্য করো, এটা হলো তরঙ্গর শীর্ষ, এটা তরঙ্গ পাদ, এই দুটো অংশ মিলে হয় হলো তোমার তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার কি? বুঝতে পারছ? হ্যাঁ, কথা বলো ফাউজিয়া, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা। আহ এরপরে দেখো লেখা আছে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। আমি যে অংশ বললাম সে অংশ কি তুমি এখন পড়া দেখবা? দেখা লাগবে কি? না স্যার। আচ্ছা, তাহলে তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলো এখানে খুব ভালোভাবে সংজ্ঞা দেয়া নাই, সংজ্ঞা এই বইয়ে ভালো দেওয়া আছে। তা আমি এখান থেকে দেখিয়ে দিই তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলো নিয়ে। এই যে দেখো এখানে একবার সিরিয়ালি অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে। এই যে এখানে তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটা। ফার্স্ট হলো কি? তরঙ্গ সংশ্লিষ্ট অপশনের মধ্যে হলো যে পূর্ণ স্পন্দন। এই যে পূর্ণ স্পন্দন, এটা কাকে বলে? তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা কোনো বিন্দু থেকে যাত্রা করে আবার ওই একই বিন্দুতে একই দিক থেকে যদি আসে তাহলে এটা হলো পূর্ণ স্পন্দন। তার মানে কোনো দিক থেকে এরা যাত্রা করলো আবার সেটা উল্টো দিকে একই দিক থেকে ফিরে আসা লাগবে, তাহলে সেটা হলো পূর্ণ স্পন্দন। বুঝতে পারছো কি বিষয়টা?
যে কোনো একটা পাত্র হ্যাঁ। থেকে যাত্রা শুরু করলো আবার পূর্ব দিকে এটা চলে আসলো, তাহলে সেটাই হলো পূর্ণ স্পন্দন। এটা আমরা দোলনায় দোল দেই না, সেই দোলকে বোঝানো হয়। পর্যায়কাল, এই যে পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় পর্যায়কাল। এরপর হলো তোমার পর্যায়কাল বা দোলনকাল গেল। কম্পাঙ্ক, কম্পাঙ্ক হলো প্রতি সেকেন্ডে যতবার কাঁপে সেটা হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক হতে এন সংখ্যক যদি টি সময় কাঁপে তাহলে তরঙ্গ সমান হবে হলো এফ, আর এন ভাগ হলো টি, এফ ইকুয়াল টু। কি বুঝতে পারছ? তাহলে এখানে সংজ্ঞা সহ কিন্তু দেওয়া আছে, তোমার সুবিধা হবে এই জন্যই কিন্তু এটা দিলাম। ক্লিয়ার এটা? এখন দেখো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বিস্তার, তরঙ্গ দশা। বিস্তার নিয়ে একটু কথা বলি। তরঙ্গ বিস্তারটা আসলে কি? এই যে এইটুকু হলো তোমার বিস্তার, এই যে নিচের এইটুকু হলো বিস্তার। সাম্যাবস্থান থেকে যে কোনো দিকে দূরত্বকে বলা হয় বিস্তার। তারপর নিচে আছে সংজ্ঞা হলো দশা। দশা হলো সার্বিক অবস্থা, কোন তরঙ্গর কণাশীল বস্তু সার্বিক অবস্থাকে বলা হয় দশা। সার্বিক অবস্থা কি? তার গতি, তার ত্বরণ, তার মন্দন, তার সরণ, এগুলো সমস্ত কিছু মিলে হলো এই দশা। ক্লিয়ার বুঝছো? এরপরে হলো তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ সঞ্চারণকারী কোন কণা তরঙ্গ একটা পূর্ণ সঞ্চালনের জন্য যে আহ ইয়ে লাগে সেইটাকে বলা হয় হলো তরঙ্গ। এখন প্রশ্ন হলো তরঙ্গ দৈর্ঘ্যটা কিভাবে বলবো? একটা হাতের শলাকা নিয়ে তুমি আঘাত করো, এটা একক সময় বের হওয়ার পূর্ব পর্যন্ত তার নাম হলো তরঙ্গ দৈর্ঘ্য। আজকে লাস্ট পড়া হলো তরঙ্গ বেগ। তরঙ্গ প্রতি সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। তা আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি যদি একটু দেখো যে কোনো জায়গায় বুঝতে পারোনি বা সমস্যা হচ্ছে, তাহলে সেটা একটু দেখাও, এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটি প্র্যাকটিস করব। আছে কি তোমার? তুমি কি এই পড়াটা বুঝতে পারছো? তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম, যদি কোনো প্রবলেম না থাকে যেটুকু পড়ালাম। ফাউজিয়া, তুমি কি শুনছো আমার কথা?